সংঘাত চাই না, কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই বললেন প্রধানমন্ত্রী। জরুরি অবস্থায় কারফিউ কিছুই মানা হবে না, মন্তব্য সমন্বয়ক নাহিদের। আফতাবনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ। শহীদ মিনারে তিল ধারণের ঠাঁই নেই। প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনের বেশি ভোট পেয়েছেন কমলা হ্যারিস। মানসিক যন্ত্রণায় এবার কঠিন পদক্ষেপ নিলেন হিনা। এবং আধিপত্য দেখিয়েও আর্জেন্টিনা বিদায়, অলিম্পিক ফুটবলের সেমিতে ফ্রান্স। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। এর আগে শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ। এ সময় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন। এজন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নারক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি। বৈঠকে দলটির সভাপতি ছাড়াও অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জামাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নারক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপুমণি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহ চাপা, তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নেবে না। শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আজ শনিবার নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, 19 জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় না। সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এই ঘোষণার জন্য। আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনা বসার জন্য জবরদস্তিও করা হয়। পরবর্তীতে ডিবি অফিস থেকে আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সমন্বয় বলেন, ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সরকার দমনপীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। কারফিউ দিয়ে এবং ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারোর জন্যই পরিণতি ভালো হবে না। আমরা এখনও শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না। নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর দায়ভার নিতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে নাহিদ বলেন, খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আক্তার হোসেন, আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না। ওই পোস্টে সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকদের পাশে থাকার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর আফতাবনগরে বিক্ষোভ করেছেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। সকাল থেকে চলা এই বিক্ষোভ বিকেল 3টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র ও সাধারণ মানুষ নিহত হওয়ার বিচার সহ শিক্ষার্থীদের দেওয়া 9 দফা দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করছেন তারা। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। ফলে বর্ধিত 158 সদস্য বিশিষ্ট নতুন সমন্বয় টিম ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা।
হাজার হাজার আন্দোলনকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। শনিবার দুপুর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিলে এই দৃশ্য দেখা যায়। বেলা 1টা থেকে আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারের দিকে জড়ো হতে থাকেন। শহীদ মিনার এলাকা থেকে বকশীবাজার, সলিমুল্লাহ হল, টিএসসি এলাকা পর্যন্ত ছড়িয়ে আছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। অনেকে আবার বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগানে মূর্ছনা দিচ্ছেন। সরেজমিনে দেখা যায় আন্দোলনকে মুখরিত করছেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে এসেছেন রিকশাওয়ালা, দিনমজুর, ফেরিওয়ালা, শিক্ষক, মাওলানা, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ আরও নানা পেশার লোকজন। ধানমন্ডি থেকে আসা এক আন্দোলনকারী শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার আলম বলেন, আমরা আমাদের সন্তানদের জন্য এসেছি, এতদিন সমর্থন দিয়ে গেছি, কিন্তু আজকে রাজপথে আসতে বাধ্য হলাম। সরকার যে উদ্ধত আচরণ দেখিয়েছে তাতে কোনো বিবেকবান জনগণ বসে থাকতে পারে না। আমাদের দাবি এখন একটাই, হাসিনার পতন চাই। এর আগে কোটা আন্দোলনকারীরা সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের উপর সরকারের সহিংস দমন পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রস্তাবিত সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। এদিকে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে মানববন্ধন, অর্ধ দিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়া সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় এক পর্যায়ে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বাংলাদেশে কোটা আন্দোলনে চলমান পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। ঢাকা অবস্থানরত নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বার্তা দেওয়া হয়।
নিরাপত্তাহীনতা বোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয় নাগরিকদের। এ পরিস্থিতিতে দূতাবাস সীমিত পরিসরে রুটিন কনসুলার পরিষেবা দিচ্ছে। শনিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই সতর্কবার্তায় জানানো হয়, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অব্যাহত থাকতে পারে। এছাড়া আন্দোলনকারীদের থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস। নিরাপত্তার সতর্কতায় আরও বলা হয়, চলমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সরকারের প্রতিক্রিয়ার কারণে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। মার্কিন নাগরিকদের যে কোনো বিক্ষোভ এবং বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করারও নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, স্থানীয় ঘটনাসহ আপনার আশেপাশে পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণে রাখুন। একই সঙ্গে দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলের সীমাবদ্ধ এবং দুপুর 12টা থেকে গুলশান 2-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়িয়ে যেতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে ঘোষণা দেন। বিবিসি এক প্রতিবেদনে জানায়, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াবেন। দলটির প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন তিনি। শুক্রবার ভার্চুয়াল আয়োজনে দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরুর 36 ঘন্টার মধ্যেই প্রয়োজনের বেশি সংখ্যক ভোট পেয়েছেন কমলা। আসন্ন এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন হলেও বাইডেন সরে দাঁড়ানোয় অনিশ্চিত হয়ে পড়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই। ভার্চুয়ালি অনুষ্ঠানে কমলা হ্যারিস বলেন, দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ এশিয়ান মার্কিন নারী হিসেবে ইতিহাস করবেন কমলা। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। নাচের কর্মশালায় ছুরি হামলায় 3 শিশু নিহতের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়েছে যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে। বন্দর শহর সাদারল্যান্ডে পুলিশের কার্যালয়ে হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। গত সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে বেলা 12:15টার দিকে ওই নাচের কর্মশালায় হামলা হয়। এতে 3 শিশু নিহত হয়, পরে গ্রেপ্তার করা হয় একজনকে। এরপরই শুরু হয় বিক্ষোভ। নর্থম্ব্রিয়া পুলিশের বরাতে শনিবার বিবিসি জানিয়েছে, বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষে পুলিশের 3 কর্মকর্তা আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শহরে একটি মসজিদের পাশে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বিয়ারের ক্যান ছুড়ে মারা হয়েছে। এছাড়া অন্য জায়গাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে, 8 জনকে আটক করা হয়েছে। নর্থম্ব্রিয়া পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট হেলেনা ব্যারন বলেছেন, কর্মকর্তারা সহিংসতার মুখোমুখি হয়েছিলেন। বিক্ষোভের সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বিশৃঙ্খলা, সহিংসতা এবং ক্ষতি যা হয়েছে তা সহ্য করা হবে না। কেন ওই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়, তবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। এমনকি ওই এলাকায় জনসাধারণের জন্য বড় পরিসরে কোনো হুমকি নেই বলেও জানিয়েছে পুলিশ। ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সংগঠিত করার উদ্যোগ নিতে চলেছে দেশটির সরকার। এ লক্ষ্যে গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে তারা। বিপরীতে ইরানের দিক থেকে যে কোনো ধরনের হামলার জবাব দিয়ে প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েলও। আর এক্ষেত্রে ইসরায়েলকে বরাবরের মতোই সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, নিজেদের ভূখণ্ডে ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা জানিয়েছে, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের। তেহরানের এই বৈঠকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা। দর্শক, মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন?
পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখানি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ। ক্যান্সারের সঙ্গে জীবন যুদ্ধে লড়াই করছেন অভিনেত্রী হিনা খান। অসুস্থতাকে যেন পাত্তাই দিচ্ছেন না অভিনেত্রী। সাহসিকতার সঙ্গেই নিজের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করছেন তিনি, কিন্তু লড়াই করে গেলেও মানসিক যন্ত্রণা যেন বাসা বেঁধেছে তার জীবনে। এমন পরিস্থিতিতে এবার কঠিন পদক্ষেপ নিলেন হিনা। এদিকে কেমোথেরাপির কারণে চুল পড়ে যাচ্ছে অভিনেত্রীর। জামা কাপড় থেকে বালিশ চারিদিকেই ছড়িয়ে রয়েছে চুল। বর্তমানে ক্যান্সারের 3য় পর্যায়ে রয়েছেন হিনা। এই চিকিৎসায় কেমোথেরাপি শুরু হওয়ার পরই চুল উঠবে সেই আশঙ্কায় কয়েকদিন আগেই ছোট করে পিক্সি হেয়ার কাট করে ফেলেছিলেন তিনি, কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হলো না। হিনার চুল পড়ার পরিমাণ ক্রমেই বেড়েই চলেছে, আর তাই এবার সেই চুলকে সম্পূর্ণভাবে বিদায় জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাড়া হওয়ার সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে হিনা লিখেছেন, এখন এতটা চুল পছন্দ করছি যা আগে কখনোই করতাম না আমি। যদি আমার ছোট্ট ছোট্ট করে কেটে ফেলা হেয়ারস্টাইলটি বেশি দিন উপভোগ করতে পারলাম না আমি, কারণ সম্পূর্ণভাবে কেটে ফেলতে হচ্ছে। তবে আবার যখন চুল গজাবে তখন আমি এরকম ছোট ছোট চুলের স্টাইলটাই চালিয়ে যাব। তিনি আরও লিখেছেন, আপনি তখনই এই লড়াই জিততে পারবেন যদি আপনি নিজেকে আলিঙ্গন করবেন। আমি আমার যুদ্ধের ক্ষতচিহ্নগুলো গ্রহণ করেছি, কারণ আমার বিশ্বাস যে আপনি যদি নিজেকে আলিঙ্গন করেন তবেই আপনি নিরাময়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন। বর্তমানে সময় ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। তার ঝুলিতে উঠেছে একের পর এক ফ্লপ সিনেমা। চলতি বছর এখনও পর্যন্ত 4টি সিনেমা মুক্তি পেয়েছে অভিনেতার, কিন্তু একটা সিনেমাও সেভাবে সাফল্যের মুখ দেখেনি বক্স অফিসে। সর্বশেষ অক্ষয় অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা সরফিরা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, কিন্তু বড় মেয়াদ ছোট মেয়ার পর বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি সিনেমাটি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দর্শকদের একাংশ শোকের বার্তা পাঠাচ্ছে অক্ষয়কে। এদিকে এমন ঘটনায় বিরক্ত তিনি গত 2 আগস্ট মুম্বাইতে নিজের আপকামিং সিনেমা খেল খেল মের ট্রেলার লঞ্চে বিষয়টি নিয়ে কথা বলেছেন অক্ষয়। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। আমি আপনাদের বলছি, আমার 4-5টি সিনেমা চলেনি, আমার কাছে অনেক মেসেজ আসে, সরি ইয়ার, চিন্তা করো না। এই ধরনের সমবেদনা তার মোটেই পছন্দ নয়। অক্ষয় আরও বলেন, এখনও আমি মরে যাইনি, মানুষ শোক বার্তা পাঠাচ্ছে, মানুষ বার্তার মাধ্যমে সমবেদনা জানাচ্ছে। একজন সাংবাদিক লিখেছিলেন, চিন্তা করবেন না, আপনি ফিরে আসবেন। আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম কেন এটা লিখেছেন, ফিরে আসার মানে কি, কোথায় গেলাম, আমি এখানে আছি এবং আমি কাজ করে যাব। তিনি বলেন, মানুষ যাই বলুক না কেন, আমি আমার মতো কাজ করতে থাকবো। সকালে ঘুম থেকে উঠি, ব্যায়াম করি, কাজে বের হই এবং বাড়ি ফিরি। আমি অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করি, আর সেটা নিজের দামে।
কারো কাছে কখনো সাহায্য চাইবে না। প্রসঙ্গত খেল খেল মেয়ে সিনেমার বাণী কাপুরের বিপরীতে দেখা যাবে অক্ষয়কে। এছাড়া সিনেমা আরও রয়েছেন তাপসী পান্ডে, ফারদিন খান, অ্যামি বেদ, প্রজ্ঞা জয়সওয়াল ও আদিত্য শীল। একটি পরিচালনা করেছেন মোদাস্সার আজিজ এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, অসীম ভার্দে, বিপুল রিশা, রাজেশ বহেল, শশীকান্ত সিনহা ও অজয় রায়। ছবিটি 15 আগস্ট মুক্তি পাবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। কাতার বিশ্বকাপ হারের মধুর এক প্রতিশোধী যেন অর্ধযুগ পেরিয়ে এসে নিজেদের মাটিতে নিল ফ্রান্স। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারালো থিয়েরি দল। 1984 সালের পর প্রথম স্বর্ণপদক জয়ের মিশনে আর মাত্র 2টি ধাপ পার করতে হবে তাদের। বর্ধিত অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ জুড়ে অবশ্য আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনায়। বল দখলই হোক কিংবা লক্ষ্যের শট নেওয়ার সব দিকেই এগিয়ে ছিল হাভিয়ার ম্যাচোরার শিশুরা। কাঙ্ক্ষিত গোলটাই তারা কেবল পায়নি। খেলা শুরুতেই গোল হজম করে আলবিসেলেস তারা। ম্যাচের 5 মিনিটে মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান ফিলিপে মাতেতা। শেষ পর্যন্ত একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। 70% বল দখলে রেখেও সেই ক্ষতি আর পুষিয়ে নিতে পারেনি 2004 ও 2008 সালের স্বর্ণজয়ীরা। উল্টো 83 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করা আনন্দে মেতেছিল ফ্রান্স। ওলিসের বা পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বর্দর গ্যালারি, কিন্তু ভিআর চেকিংয়ের পর গোলটি বাতিল করে দেন রেফারি। আর্জেন্টাইনদের সামনে অভেদ্য এক প্রাচীরই হয়ে উঠেছিল ফরাসি গোলরক্ষক গুইলামো রেস্তাস। দারুণ দক্ষতায় তাদের 4 বলের চেষ্টা চমৎকার সেভে নস্যাৎ করে দেন তিনি। শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। সেই হতাশা পরিণত হয়েছিল ক্ষোভে। ম্যাচ শেষে হট্টগোল বাঁধিয়ে বসেন দুই দলের খেলোয়াড়রা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সংঘাত চাইরা কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই বললেন প্রধানমন্ত্রী। জরুরি অবস্থায় কারফিউ কিছুই মানা হবে না, মন্তব্য সমন্বয়ক নাহিদের। আফতাবনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ। শহীদ মিনারে তিল ধারণের ঠাঁই নেই। প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনে বেশি ভোট পেয়েছেন কমলা হ্যারিস। মানসিক যন্ত্রণায় এবার কঠিন পদক্ষেপ নিলেন হিনা। এবং আধিপত্য দেখিয়েও আর্জেন্টিনা বিদায়, অলিম্পিক ফুটবলের সেমিতে ফ্রান্স। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।